উইমেন্স এশিয়ান কাপের গ্রুপ বি তে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীনকে, আবার সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে, সাথে আছে উজবেকিস্তান। তো বাংলাদেশের গ্রুপটা আসলে কেমন হলো, কেমন করতে পারে এই এত সব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে, সেটা নিয়ে কথা বলবো। তবে তার আগে একটু বলতে চাই, এই যে সিডনিতে যে ড্র অনুষ্ঠানটা হয়ে গেল, এই ড্র অনুষ্ঠানে 12 দলের প্রায় সব দেশেরই, প্রায় কি সব দেশেরই প্রতিনিধি ছিল, মানে 11 দলেরই হয় কোচ, অধিনায়ক অথবা অধিনায়ক, কর্মকর্তা এরকম কেউ না কেউ উপস্থিত ছিলেন। শুধুমাত্র উপস্থিত ছিল না হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কাউকেই আসলে পাঠায়নি, সেটা কোচ, অধিনায়ক কিংবা অন্য কোনো কর্মকর্তা কেউই সেখানে যায়নি। এই না যাওয়ার কারণটা কি, না যাওয়ার কারণ জানার আমি আমার মতো করে চেষ্টা করেছি, এবং যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে কারণ দেখিয়ে যে সামনেই এফসি অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের যে বাছাই পর্বের খেলা আছে, সেই জন্য অনেক ব্যস্ততায়, এই ব্যস্ততায় বা এই প্র্যাকটিসে যাতে ব্যাঘাত না ঘটে, এই কারণে তারা কাউকে পাঠায়নি, কোচ কিংবা অধিনায়ক। মানে এইটা যুক্তি হতে পারে কিনা আমার জানা নেই। কেন? কারণ হচ্ছে যে বাংলা, যদি আপনি বিবেচনা করেন এএফসি, এই উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বকে, যে বাংলাদেশের জন্য বিশ্বকাপ, বাংলাদেশের বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, ধরে নেন যে ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে এবং তার ড্র হচ্ছে, সেই ড্র অনুষ্ঠানে যাবে না, আর একটা বয়সভিত্তিক টুর্নামেন্টের কোনো একটা প্রস্তুতি আছে, এই কারণে বাংলাদেশ কোনো প্রতিনিধি যাবে না। এটা কোনো কারণ হতে পারে? মানে বাংলাদেশের জন্য এটা কত বড় অর্জন হয়েছে, সেখানে সবাই যেখানে উপস্থিত একটু যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, আর বাংলাদেশ সেই সুযোগ পেয়েও সেটা গেল না। এখন এইটা যে আসলে কোনো কারণ না, মূল কারণটা কি সেটা একটু আমি আমার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের উইমেন্স উইং এর আসলে চেয়ারম্যান হিসেবে কাজ করেন মাহফুজা আক্তার কিরণ। মাহফুজা আক্তার কিরণের সর্বশেষ ঘটনা আপনারা যেটা জানেন, যে এয়ারপোর্টে তিনি যখন ফিফা কংগ্রেসে যেতে চেয়েছিলেন তাবিথ আওয়ালের সাথে, তখন এয়ারপোর্টে তাকে আটকে দিয়েছে, যেতে দেয়নি, বলা হয়েছে তার দেশ ত্যাগের উপরে নিষেধাজ্ঞা আছে, এবং এই কারণে তিনি এখন দেশের বাইরে যেতে পারবেন না। এই যে তিনি পারবেন না, মাহফুজ আক্তার কিরণ পারবেন না, এই কারণেই আসলে বাংলাদেশের কোনো প্রতিনিধিকে এই ড্র অনুষ্ঠানে পাঠানো হয়নি। এটা আপনাদের কাছে যারা কিরণ ভক্ত তাদের কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু আসল কারণটা এটাই। এখন আপনি একেবারে নিশ্চিত থাকেন, যদি মাহফুজ আক্তার কিরণ যেতে পারতেন, তাহলে অবশ্যই কিরণ সহ বাংলাদেশের অন্য কোনো প্রতিনিধি এই ড্র অনুষ্ঠানে থাকতো। এটা হচ্ছে বেসিক কারণ। অথচ দেখেন, নিজে যেতে পারবো না এই কারণে অন্য কাউকে পাঠাবো না, এটা কোনো কারণ হতে পারে না। হ্যাঁ, 2-3 দিনের, বড় জোর 3 দিনে, বাংলাদেশ থেকে সিডনিতে ফ্লাইট, ওখানে একদিন আগে যাবে, ড্র অনুষ্ঠানে থাকবে, আবার ড্রয়ের দিন বা ড্রয়ের পরের দিন চলে আসবে, 3 দিনের। আর হেড কোচ, অধিনায়ক একেবারে প্রত্যেক দিনই, যে হেড কোচ একটা শিডিউল করে দেন যে প্র্যাকটিস কি থাকবে, কি হবে না হবে, এটা তার সহকারী যারা থাকে তারাই পরিচালনা করেন। ফলে ফুটবল ফেডারেশন কর্মকর্তারা যে যুক্তিটা দেখাচ্ছে যে এই কারণে পাঠানো হয়নি, এটা কোনো যুক্তি নেই, এটা একটা অযৌক্তিক যুক্তি। এই কারণে আসলে ওটা ধোপে টেকে না। মূল কথাটা হচ্ছে যে কিরণ ম্যাডাম যেতে পারেননি, এই কারণে অন্য কাউকে পাঠানো হয়নি, এটাই হচ্ছে আসল কারণ। এখন আসি আসলে গ্রুপ খানিকটা পর্যালোচনা করার। বর্তমান চ্যাম্পিয়ন যেহেতু চীন, এবং চীনের সাথেই বাংলাদেশের প্রথম ম্যাচ 3রা মার্চ, ফলে চীনের র্যাঙ্কিংটা হচ্ছে 17। র্যাঙ্কিং বলি, শক্তিমত্তা বলি, তারা বর্তমান চ্যাম্পিয়ন। চীন মানে মেয়েদের ফুটবলে কতটা আধিপত্য বিস্তার করে এটা বলার অবকাশ রাখে না। ফলে চীনের সাথে যে লড়াইটা হবে, এটা অসম লড়াই আমরা যদি বলি, সেটা হবে, এটা নিয়ে যে আমরা জয় পাবো, ড্র করবো, এই ধরনের কল্পনাতে না যাওয়াটা বেটার, বাস্তব ভিত্তিক। আমি শুধু শুধু স্বপ্ন দিকে ফুলিয়ে ফাঁপিয়ে বলার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রতিপক্ষ এর পরে আসবে হচ্ছে আপনার উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সাথে 3 তারিখের পরে 6 তারিখে ম্যাচ, 6ই মার্চ, আগামী বছর কিন্তু এটা হবে। তো এই উত্তর কোরিয়ার বিপক্ষেও বাংলাদেশ যে খুব সুবিধা করতে পারবে সেটা না। এখন কেমন খেলে উত্তর কোরিয়া এবং এই চায়নার বিপক্ষে, সেটাই দেখার, যে আমরা হারি বা জিতি বা ড্র করি, কিন্তু আসলে বাংলাদেশের পারফরমেন্সটা কেমন হবে, গ্রাফটা আসলে আমরা যে লেভেলের ফুটবল খেলি নিজেদেরই এটা বোঝা যাবে, যে আমরা বিশ্ব ফুটবল থেকে কোথায় দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে প্রথম 2 ম্যাচ গেল, প্রথমটা 3 তারিখ, তারপরটা 6 তারিখ। এরপরে লাস্ট ম্যাচ, গ্রুপের লাস্ট ম্যাচ হচ্ছে 9 তারিখে উজবেকিস্তানের বিপক্ষে। উজবেকিস্তানকে মনে হতে পারে যে বোধহয় আমাদের সমমানের দল, কাছাকাছি দল, ব্যাপারটা কিন্তু তা না। উজবেকিস্তান নিয়মিত এশিয়ান কাপের মূল পর্ব খেলে, 5বার বা 6বার তারা এরই মধ্যে খেলেছে, অর্থাৎ তাদের শক্তিমত্তাও কিন্তু আমাদের চেয়ে, র্যাঙ্কিংও আমাদের চেয়ে এগিয়ে। ফলে ওই ভাবার কারণ নেই যে আমরা উজবেকিস্তানকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। হ্যাঁ, আমাদের মেয়েরা কতটা ওই সময় ভালো খেলে বা দলটা কতটা ভালো থাকে, সবকিছু মিলে, যেহেতু হাতে সময় আছে, কি প্রস্তুতি নেওয়া হয়, কি ধরনের প্রস্তুতির উপরে, মানে ওই প্রস্তুতির উপরে নির্ভর করে বোঝা যাবে যে বাংলাদেশ কেমন করতে যাচ্ছে। কিন্তু শক্তিমত্তার বিচারে যদি আপনি হিসেব করেন, তাহলে কিন্তু গ্রুপের বাকি 3 প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচে, যে প্রথম 2টি ম্যাচ 3 এবং 6 তারিখে, এই দুটি হবে সিডনিতে।
লাস্ট ম্যাচ যেটা উজবেকিস্তানের বিপক্ষে খেলবে, এটা খেলবে হচ্ছে পার্থে। সবকিছু মিলে বাংলাদেশ দল যেমনই করুক না কেন, এখন হাতে যে সময়টা আছে, এই সময় কি ধরনের প্রস্তুতি নেয়, দলটা কতটা, সিনিয়র খেলোয়াড় যারা দলের বাইরে আছেন তাদের আসলে নেয় কিনা, পিটার বাটলার দলটাকে কিভাবে গুছিয়ে নেয়, সবকিছু মিলে প্রস্তুতিটা ভালো হলে রেজাল্ট যেমনই হোক আমাদের আসলে সন্তুষ্ট থাকা উচিত। আমরা যেন ধারাবাহিকতাটা রাখতে পারি। এবার প্রথম মূল পর্বে খেলছি, আগামী আসর যখন হবে সেখানেও যেন আমরা আসলে কোয়ালিফাই করতে পারি, মানে অবনতি না হয়, ধীরে ধীরে উন্নতি হোক। সেই ব্যাপারটা থাকলেই বাংলাদেশের নারী ফুটবল যে সঠিক পথে আছে, সঠিকভাবে এগোচ্ছে, এটাই কিন্তু প্রমাণ হবে।